এটা হচ্ছে সবচাইতে এই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের সবচাইতে বড় অন্তরায়। এই শিক্ষক সংকট দূর করার জন্য প্রায় 25 বছর থেকে পার্লামেন্টও বলেছি, অধিদপ্তরও ডিও দিয়েছি, মন্ত্রীকেও ডিও দিয়েছি, এবং প্রাথমিক শিক্ষা বিভাগে যারা ঊর্ধ্বতন নীতি নির্ধারণ নীতি রয়েছে তাদের সাথে বসেছি। আমাকে ওই শিক্ষক, একটা স্কুলে 5 জন জনবল, সেখানে 2 জন শিক্ষক আছে, 3 জন নাই, ওই স্কুল চলবে? ওই স্কুলের কোনো মানে বলা যাবে যেটা স্কুল সম্ভব নয়। যে কারণে এটা নিরসনের উপায় এবং পথ নির্ধারণ করার জন্য আমি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। তো শিক্ষা প্রতিষ্ঠানে তো আপনার শিক্ষক না থাকলে শিক্ষা প্রতিষ্ঠান আমার বলা যাবে না। সুতরাং আমি মনে করি যে যদি এইভাবে একটা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতিমালা করে দেওয়া হয়, আপনারা একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে হলো 3 বছর লাগে। পরীক্ষা দিলেন, ফলাফল আসলো, নিয়োগ হলে সব প্রক্রিয়া করতে 2-3 বছর চলে যায়। তারপরে যারা নিয়োগ পেলো আরো অন্য জায়গায় চাকরি পেলে আবার ওখান থেকে চলে গেল। তো কন্টিনিউয়াস আপনার একটা জায়গা, শিক্ষকের পদ খালি থাকছে। সুতরাং আমি এদেরকে দায়ী করে দোষ দিয়ে তো লাভ নাই, কোনো সম্ভবই না কোনোভাবেই। যে কারণে শিক্ষক স্বল্পতা দূরীকরণের কার্যকর উপায় এবং পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। আবার আসবেন নবাবগঞ্জ শিক্ষা একটু অগ্রসর এলাকা। আমরা যদি এখানে আজকে সরকারের পলিসিগতভাবে আমি বলবো যে কিছু চিন্তা ভাবনা করতে হবে। যত্রতত্র যেখানে সেখানে মেডিকেল কলেজ হচ্ছে, যেখানে সেখানে আমি যে কোনো জেলায় আমি বিশ্ববিদ্যালয় নির্মাণ করছি, আমি এটার বিপক্ষে। আমি খোলাখুলি বলছি এটার বিপক্ষে, এটা দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার ছেলেদেরকে কর্মমুখী বা শিক্ষা ব্যবস্থা করতে হবে, যে শিক্ষা শেষ করে সে কাজ পাবে। আমাদের এই 15-18 কোটি 19 কোটি মানুষের দেশে আপনি চিন্তা করেন এখনো যে স্কিল লেবারের দরকার। আমার এখানে টিটিসি আছে, এই টিটিসিতে বাংলাদেশের মধ্যে এখন আমাদের চাঁপাইনবাবগঞ্জ টিটিসি নাম্বার 1। আমার এই টিটিসি থেকে আপনার ল্যাঙ্গুয়েজ জাপানি কোর্স শেখানো হচ্ছে। 9টা টিটিসি থেকে আপনার জাপান যাওয়ার জন্য পরীক্ষা হয়েছিল। 327 জনের মধ্যে 280 জন না 70 জন চাঁপাইনবাবগঞ্জ টিটিসি কোয়ালিফাই করেছে। দক্ষিণ কোরিয়া যাওয়ার সময় আমাদের এখান থেকে 80% চাঁপাইনবাবগঞ্জের আমাদের যুবকরা আপনার কোরিয়া গিয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ অর্থনীতি পরিবর্তন হয়ে গেছে, এবং তারা ওখান থেকে শিক্ষা নেওয়ার পর তারা প্রাইভেট আকারে বাইরে বাইরে প্রতিষ্ঠান গড়ে তুলেছে ল্যাঙ্গুয়েজ কোর্সের। তো মাননীয় মন্ত্রী, আমি অনুরোধ করবো যে আজকে যেহেতু আপনারা মন্ত্রীর দায়িত্বে আছেন, নীতি নির্ধারণী জায়গায় আছেন, আমার বিশেষ অনুরোধ থাকবে যে আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি শিক্ষার প্রতি এটা জিয়াউর রহমানের সময় থেকে বলা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় হচ্ছে আমাদের লক্ষ্য। কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি সবচাইতে আমরা বাজেট, পরিকল্পনা, মাইন্ড সেট আপ সমস্ত কিছু ওইদিকে করেন। আমি আর বক্তব্য বাড়ালাম না। আমাদের আজকের এই আয়োজন সাফল্যমণ্ডিত হোক, সার্থক হোক, যে আজকে সরকার যে এই উদ্দেশ্য নিয়ে আজকে ফিডিং কর্মসূচিটা চালু করেছে, এইটা যেন সাফল্যমণ্ডিত হয়। কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের দুর্নীতি বা অবস্থার কারণে যেন এটা আমাদের শিশুরা ক্ষতিগ্রস্ত হয়, এটার দিকে আপনাদের দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আবারও আমি মাননীয় মন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। না থাকে অপারেশন থিয়েটার ব্যবস্থা না থাকে, তাহলে সেটাকে আধুনিক হাসপাতাল বলা ঠিক না। এবং ইনশাল্লাহ আমরা আগামী বছর 27 সালে চাঁপাইনবাবগঞ্জে সত্যিকারের যে আধুনিক হাসপাতালের স্বাদ চাঁপাইনবাবগঞ্জের মানুষ পাবে ইনশাল্লাহ। আমরা এখানে আইসিইউ সহ এই ইউনিটটি আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। উদ্যোগটা আমি নিয়েছি। আমি তত্ত্বাবধায়ককে বলবো যে আপনি কোন দল করেন, কি করেন, এটা আমার দেখার বিষয় না। আপনি এখানকার প্রশাসক, আপনি এখানকার প্রধান, আপনি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে আপনার প্রতিবন্ধকতা করবে তার বিরুদ্ধে আপনি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। পরিষ্কার হিসাবে আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি যে আমি বিএনপি করি, আমার যা ইচ্ছা তাই করবো না, এটা হবে না, এটা হবে না। আমি চাকরি করতে এসেছি, যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ আমাকে উনার অধীনেই থাকতে হবে। আমি যখন বাইরে চলে যাব তখন যে আমি জিন্দাবাদ জিন্দাবাদ করি, কোনো অসুবিধা নাই। ঠিক না? ঠিক বলছি বলেন? সুতরাং এইটা আমি অনুরোধ করব যে আপনি নিশ্চিত করবেন। এবং আমি বিগত সময় যখন এমপি ছিলাম, সেইখানে এই 250 বেডের হসপিটাল অবকাঠামো নির্মাণ হয়েছিল, কিন্তু এই হাসপাতাল চলতো 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে জনবল দিয়ে। সেই 50 শয্যা হসপিটালের জনবলকে 100 বেডে উন্নীত করে, 100 বেড থেকে 250 বেডে উন্নীত করে এখানে জনবল কাঠামো আমাদের মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয় এবং হেলথ মন্ত্রণালয় থেকে সেটা অনুমোদন করা হয়েছে। সেই অনুযায়ী এখানে আমাদের জনবল যে কাঠামো সেইটাকে ঘাটতি আছে, সেটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সরকার যেন এই জনবল ঘাটতি পূরণ করার জন্যে, এই স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্যে দ্রুত এই ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহণ করে। এইখানে ডায়ালাসিস ইউনিট
10 বেডের প্রচুর পরিমাণে ডায়ালিসিস রোগী, একমাত্র রাজশাহী মেডিকেল কলেজ ছাড়া আর কোথাও সরকারি পর্যায়ে আমাদের এই অঞ্চলে ডায়ালিসিসের কোনো ব্যবস্থা নাই। প্রচুর রোগীর ভিড়, প্রচুর ডায়ালিসিসের রোগী, তারা সেখানে ডায়ালিসিসের সুবিধা পেতে চায়, পায় না। যে কারণে এই চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে গত 3-4 বছর আগে একটা ডায়ালিসিস ওয়ার্ড আমরা এখানে রেডি অবস্থায় আছে, কিন্তু সেখানে ডায়ালিসিস ইউনিটের জন্য যে যন্ত্রপাতি, জিনিসপত্র, জনবল সেগুলো এখনও পায়নি। ইতিমধ্যে বর্তমান সরকার এই ডায়ালিসিস ইউনিটের কাজগুলো বাস্তবায়ন করার জন্য অলরেডি একনেক থেকে ডিপিপি অনুমোদন হয়ে গেছে প্রকল্প। এই বছরের মধ্যে ইনশাল্লাহ এই ডায়ালিসিস ইউনিটের যন্ত্রপাতি কার্যক্রমের জন্য আমরা ইনশাল্লাহ এর যে কার্যক্রম শুরু হয়েছে, যন্ত্রপাতি কেনাকাটার কাজ চলছে, এটা হলেও আশা করছি এবছর না হলে 27 সালের মধ্যে এই হসপিটালের ডায়ালিসিস ইউনিট এবং আইসি ইউনিট আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। বিশেষভাবে অনুরোধ করব যে এখানে হাসপাতালে যারা পরিচালক, তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন, আমাদের আরএমও আছে এবং সিভিল সার্জন আছেন, আমাদের সবচেয়ে বড় যেটা সংকট সেটা হচ্ছে সমন্বয়ের অভাব। আমাদের স্বাস্থ্য বিভাগে আমি গত পরশুদিন আমাদের সিভিল সার্জন অফিসে গোটা জেলার সমস্ত হসপিটালগুলো নিয়ে বসছিলাম, সেখানে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি। আমাদের ওখানে সমস্ত উপজেলা লেভেলের যারা কর্মকর্তা রয়েছে স্বাস্থ্য বিভাগে তারা উপস্থিত ছিল। আমরা হাসপাতালের সমস্যা চিহ্নিত করেছি এবং সমাধানের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। সেই ক্ষেত্রে 1 নম্বর সিদ্ধান্ত যে জেলা হসপিটালটা হচ্ছে জেলার চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র। আমাদের ডাক্তার অনেক উপজেলা হসপিটালে আছে, কিন্তু সেখানে তাদের সেই কাজ করার কোনো পরিবেশ নাই। সুতরাং আমরা যদি অ্যাটাচমেন্ট করে দিই আমাদের জেলা হসপিটালে, তাহলে ওই হসপিটাল থেকে যে রুগীটাকে আমার রেফার করে দিচ্ছে এখানে, তারা কিন্তু এখানে এসে চিকিৎসা পাবে। এই জন্য আমি সেদিন কালকে সিদ্ধান্ত হয়েছে পরশুদিন যে এই সমন্বয়টা আমাদের সিভিল সার্জনকে করতে হবে। আপনি এবং তত্ত্বাবধায়ক বসে আমাদের যে জনবল, সরকারের কাছে সংকট জনবল আছে ডাক্তারের, আমি চাইলেও পূরণ করতে পারবো না এই মুহূর্তে। সুতরাং আমাদের যেটুকু জনবল সরকার দিয়েছে এই জনবলটা আমরা প্রপারলি আমাদের সমন্বয়ের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা জনগণের যে স্বাস্থ্যসেবার মান যেটা সরকার চাচ্ছে উন্নত করার, সেটা আমরা করতে পারবো। এখানে বিদ্যুতের একটা সংকট, ভয়ানক সংকট। এখন আমি জেলা পরিষদের কিন্তু আমার টাকা খুব সীমিত, সরকার বাজেট দেয় মাত্র 5-6 কোটি টাকা বরাদ্দ। এই টাকা এলাকার মসজিদের জন্য অনুদান চাই, চিকিৎসা সাহায্যের জন্য অনুদান চাই, আপনার রাস্তাঘাট করার জন্য অনুদান চাই, বিভিন্ন অনুদান চাই। কিন্তু আমি এই দায়িত্ব নেওয়ার পর আমার প্রায়োরিটি খাত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলা। কারণ রাস্তাঘাট নির্মাণ করার জন্য কিন্তু আমাদের আমাদের এলজিডি আছে, সড়ক বিভাগ আছে। এই কাজের জন্য আমরা প্রায়োরিটি হিসেবে আপাতত আমরা এই জায়গাগুলো চিহ্নিত করেছি। যে কারণে আমরা একদিকে আমাদের এই যে আমাদের স্টেডিয়ামের যে সংকটগুলো ছিল, খেলাধুলা হতো না, আপনারা দেখেছেন যে এখন খেলাধুলা আমরা শুরু করেছি। এখানে আমাদের কিছু সাহায্য করব যেন আমাদের যুবকরা খেলাধুলার মধ্যে মাদকাসক্ত না হয়ে তারা যেন অন্ততপক্ষে আমাদের যুবকরা যেন খেলাধুলার দিকে তারা দৃষ্টি দিতে পারে।